গতিজার নিজ সহ নিজ সে দুর্মতি। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা এটাই শেষ লাইন। আমরা জানি পৌরাণিক কাহিনী রামায়ণ থেকে চরিত্র নিয়েই বা রামায়ণের ধারণা থেকেই মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন। সেই কাব্যেরই ৭২টি লাইন নিয়ে বিভীষণের প্রতি মেঘনাদ হিসেবে আমাদের বইতে সংকলন করা হয়েছে। এই কবিতার বিভিন্ন চরিত্র পৌরাণিক কাহিনী হওয়ার কারণে নানান নামে এসেছে। কবিতার ভাষাকে সুললিত করতে গিয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত বিভিন্ন চরিত্রকে বিভিন্ন নামে অভিহিত করেছেন। আমি ইকবাল সিদ্দিকী আজকে এই কবিতার বিভিন্ন চরিত্র নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং চেষ্টা করব এই চরিত্রগুলো যেন আমাদের কাছে সহজেই বোধগম্য হয়। যে যুদ্ধটা হয়েছিল রাম এবং রাবণের মধ্যে, এই যুদ্ধ দুটো রাজ্যের মধ্যে সঞ্চারিত হয়েছিল, একটা অযোধ্যা আরেকটা হলো লঙ্কা, এবং দুটো বংশের মধ্যে এটা সংগঠিত হয়েছিল, একটা হলো রঘুবংশ আরেকটা হলো রাক্ষস বংশ। তাহলে এই যে দুটো বংশ বা দুটো রাজ্য, তাদের বংশ পরিচয় সম্পর্কে আমরা আগে সংক্ষেপে জেনে নিই। এটা হলো লঙ্কা। লঙ্কার রাজা ছিলেন রাবণ। রাবণের পিতার নাম ছিল বিশ্রবা এবং মায়ের নাম নিকষা। রাবণের এক ভাই কুম্ভকর্ণ, আরেক ভাইয়ের নাম বিভীষণ, বোনের নাম শূর্পণখা। রাবণের স্ত্রী মন্দোদরীর গর্ভে মেঘনাদের জন্ম হয়, আর অন্যদিকে আরেক স্ত্রী চিত্রাঙ্গদার গর্ভে জন্ম হয় বীরবাহু। কুম্ভকর্ণের কথা জানি, রাবণের ভাই, যে 6 মাস ঘুমিয়ে থাকতো, 6 মাস জেগে থাকতো, অসম সাহসী বীর, সেই দেবাদিদেব মহাদেবের মতো শক্তিশালী। বিভীষণ খুবই ধার্মিক ছিলেন রামায়ণের মতে। শূর্পণখার কথা আমরা শুনেছি কাহিনীতে, তাদের একমাত্র বোন, যে শূর্পণখার নাক কেটে দেওয়ার কারণেই এই সীতাকে রাবণ অপহরণ করেছিলেন, এবং এই যে রাম রাবণের লঙ্কার যে যুদ্ধ, এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। অন্যদিকে অযোধ্যা, এই যে অযোধ্যা রাজ্য, এই অযোধ্যার রাজা ছিলেন দশরথ। দশরথের বড় পুত্রের নাম ছিল রামচন্দ্র। রামচন্দ্রের মা ছিলেন কৌশল্যা। দশরথের আরেক স্ত্রী ছিলেন কৈকেয়ী। কৈকেয়ীর ছেলের নাম ছিল ভরত। আর অন্যদিকে দশরথের আরেক স্ত্রী সুমিত্রার গর্ভ থেকে জন্ম হয়েছিল যমজ সন্তান। তারা 2 ভাই ছিল, একজন লক্ষণ আরেকজন শত্রুঘ্ন। তাহলে এই মোটামুটি 2 বংশের পরিচয়। একটা হলো রঘুবংশ, অর্থাৎ এই যে দশরথের যে বংশ, এটাকে বলা হয় রঘুবংশ, আর ওটা হলো রাক্ষস বংশ। এই দশরথের রাজ্য ছিল অযোধ্যা, আর রাবণের রাজ্য ছিল লঙ্কা। এই কবিতার যে গুরুত্বপূর্ণ চরিত্র, সেই চরিত্রের নাম হলো মেঘনাদ। তার প্রথমে মেঘনাদ নিয়ে কথা। মেঘনাদকে কবিতার শুরুতেই অরিন্দম হিসাবে অভিহিত করেছেন কবি। প্রথম স্তবকটাই যদি আমরা পড়ি, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদ। অরিন্দম। আরেকটা নাম এই মেঘনাদের এখানে এসেছে, সেটা হলো বাসব বিজয়ী। ইন্দ্রকে যে জয় করেছে তাকেই বলা হয় বাসব বিজয়ী। বাসবকে যে জয় করেছে, এবং ইন্দ্রকে জয় করার কারণে মেঘনাদের আরেকটা নাম হলো ইন্দ্রজিৎ, যদিও কবিতাতে এটা উল্লেখ নেই। এই কবিতার লাইনেই আছে যে মেঘনাদ তার কাকাকে বলছেন ভাতৃপুত্র বাসব বিজয়ী। ভাতৃপুত্র মানে হলো বিভীষণের ভাইয়ের ছেলে। ভাতৃপুত্র মানে ভাতিজা আমরা যেটাকে বলি। এখানে মেঘনাদকে নিজেকে ভাতৃপুত্র হিসেবে পরিচয় দিয়েছেন, বিভীষণের ভাতৃপুত্র। অন্যদিকে মেঘনাদকে আরেকটা নামেও এখানে সম্বোধন করা হয়েছে, যেটা বিভীষণ করেছিলেন। বলেছিলেন যে বৃথা এ সাধনা ধীমান। মেঘনাদের বিভিন্ন কথার জবাবে তিনি তার ভাতিজাকে ধীমান হিসেবে ডেকেছিলেন। ধীমান, এই ধীমান শব্দটার অর্থ হলো ধী সম্পন্ন বা জ্ঞানী। এই ধীমান বিভীষণ তার ভাতিজা মেঘনাদকে সম্বোধন করেছিলেন। মেঘনাদ উত্তর দিয়েছিল উত্তরিলা কাতরে রাবণী। এই যে লাইনের মধ্যে এসেছে শব্দটা হলো রাবণী। রাবণী কথাটা এসেছে রাবণ থেকে। রাবণের পুত্রকেই রাবণী বলা হয়েছে, এখানে রাবণী মানে মেঘনাদ। ঠিক একই রকম ভাবে কথা এসেছে রাবণ আত্মজে, মানে রাবণের ছেলে বা রাবণের সন্তান। কেমনেও মুখে আনিলে কথা তাত কহতা দাসেরে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি। এখানে মেঘনাদ নিজেকে
দাসের সাথে তুলনা করেছেন। কার দাস? তার কাকার দাস। এটা বিনয় হিসেবে তিনি প্রকাশ করেছেন যে চাচার কাছে তার মর্যাদাটা হলো একটা মালিকের সামনে দাসের যে মর্যাদা থাকে ততটুকুই তিনি কাকার কাছে তার মর্যাদাটাকে দাবি করেছেন। অর্থাৎ তার কাকা বা চাচাকে বিনয় প্রকাশ করতে গিয়ে নিজেকে দাস বলেছেন। এই যে এখানে কহতা দাসের একবার নিজেকে দাস বলেছেন, আবার সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, এখানেও নিজেকে দাস বলেছেন। আবার অন্যদিকে আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, এখানেও নিজেকে দাস বলেছেন। শহীদ কেমনে হেন অপমান আমি ভাতৃপুত্র তব, এখানে নিজেকে তার ভাইয়ের ছেলে হিসেবে প্রকাশ করেছেন। বিভীষণ আবার উত্তর দিতে গিয়ে বলেছেন নহি দোষী আমি বৎস, মানে এইখানেও মেঘনাদকে বৎস হিসেবে সম্বোধন করেছেন। কাকার কথা শুনে রাগ হয়ে মেঘনাদ যখন কথা বলল তখন কবি তাকে বলেছেন রুশিলা বাসব ত্রাস, মানে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদকে বাসব ত্রাস হিসাবে উপস্থাপন করেছেন। বাস উচ্চারণটা হবে বাসব ত্রাস। বাসব আমরা আগেই জেনেছি, বাসব মানে ইন্দ্র, ত্রাস মানে ভয়ের কারণ, মানে ইন্দ্রের বা বাসবের ভয়ের কারণ হলো মেঘনাদ। সেই হিসেবে মেঘনাদকে বাসব ত্রাস হিসেবে অভিহিত করা হয়েছে। এরপরে কবি আবার মেঘনাদকে আরেক জায়গায় বলেছেন বীরেন্দ্র বলি, কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে, এখানেও মেঘনাদ নিজেকে তার কাকার দাস হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে। তো মেঘনাদের কথা মোটামুটি হলো। মেঘনাদকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে বিভিন্ন সময়ে প্রশ্ন এসেছে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 16-17 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে অরিন্দম বলা হয়েছে কাকে? উত্তর মেঘনাদ। একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 17-18 শিক্ষাবর্ষে প্রশ্ন এসেছে রাবণী বলতে কাকে বোঝানো হয়েছে? আমরা আলোচনা করেছি রাবণীকে। বাসবত্রাস বলা হয়েছে কাকে? এই প্রশ্নটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17 শিক্ষাবর্ষে। এবার আসি বিভীষণকে কি কি নামে এখানে ডাকা হয়েছে বা তুলনা করা হয়েছে বা সম্বোধন করা হয়েছে। মেঘনাদ তার কাকা বিভীষণকে প্রথমেই বলেছেন হায় তাতো উচিত কি তব এ কাজ, মানে এখানে হলো তাতো, তাতো মানে চাচা, তাতো বলে ডেকেছেন। পরক্ষণেই বলেছেন কিন্তু নাহি গঞ্জিত মা গুরুজন তুমি, তার মানে মেঘনাদ গুরুজন বলেছেন, বলেছেন পিতৃতুল্য, পিতার সমান। মেঘনাদের কণ্ঠ দিয়েই বিভীষণের 3টা পরিচয় এখানে এসেছে, তাতো, গুরুজন, পিতৃতুল্য। অন্যদিকে বিভীষণ নিজেই তার পরিচয় দিয়েছেন রাঘব দাস আমি, রাঘব মানে রাম, রামের দাস। আর মেঘনাদ তাকে আবার ডেকেছেন হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে, রাঘবের দাস তুমি। এই রাঘবের দাস কথাটা মেঘনাদ তো তার কণ্ঠ দিয়ে উচ্চারণ করেছেন। খেয়াল করতে হবে বিভীষণ এরকম প্রশ্ন যদি আসে রাঘব দাস কে নিজেকে বলেছেন, তাহলে কি উত্তর হবে? বিভীষণ। যদি প্রশ্ন আসে রাঘবের দাস এই কথাটি কে বলেছেন, তাহলে কিন্তু হবে মেঘনাদ, কারণ মেঘনাদ তার কাকা বিভীষণকে প্রশ্ন করেছেন রাঘবের দাস তুমি। রাঘব দাস বিভীষণ নিজে বলেছেন নিজেকে, মেঘনাদ তাকে প্রশ্ন করেছেন রাঘবের দাস তুমি। তার মানে এই কথাটি কিন্তু মেঘনাদের কণ্ঠ দিয়ে প্রকাশিত হয়েছে। যদি পরিচয়টা বিভীষণ নিজেই নিজেকে রাঘবের দাস হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। এখানে মেঘনাদ তাকে পিতৃব্য বলেছেন, পিতৃব্য মানেও কাকা আমরা জানি। তাতো কহতা দাসের, এখানে আবারও তাতো বলেছেন, তাতো এখানে এখন এইটা নিয়ে দুবার হলো। এরপরে আবার তিনি মেঘনাদ তার কাকাকে তুলনা করেছেন, এখানে সরাসরি নামে না ডাকলেও তুলনা করেছেন কিসের সাথে? বিধু, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পরিকি ভূতলে শশী জান গড়াগড়ি ধুলায়। এখানে বিধু মানে চাঁদ, শশী মানেও চাঁদ। চাঁদ যে মাটিতে গড়াগড়ি যায় না, এই তুলনা করতে গিয়ে তার কাকাকে চাঁদের সাথে তুলনা করেছেন এবং সম্বোধন করেছেন হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি। এখানে বিভীষণকে রক্ষরথী হিসেবে সম্বোধন করেছে মেঘনাদ। আবার তুলনা করেছেন চাচাকে রাজহাঁসের সাথে, বলেছেন স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু
প্রভু পঙ্কিল সলিলে, এখানে রাজহংসের সাথে তুলনা করেছেন, কিন্তু কাকাকে সম্বোধন করেছেন প্রভু হিসেবে। প্রভু মানে যার কথা মানুষ মেনে চলে, যিনি বিধানকর্তা, কাকাকে প্রভু হিসেবে তিনি সম্বোধন করেছেন। তারপরে আবার তিনি তুলনা করেছেন মৃগেন্দ্র কেশরীর সঙ্গে। মৃগেন্দ্র কেশরী মানে হলো পশুরাজ সিংহ। তো এই যে পশুরাজ সিংহের সাথে তুলনা করে তিনি কাকাকে বলেছেন মৃগেন্দ্র কেশরী, আবার সম্বোধন করেছেন বীর কেশরী হিসেবে। তুলনা করেছেন মৃগেন্দ্র কেশরীর সাথে, রাজহংসের সাথে, সম্বোধন করেছেন প্রভু এবং বীর কেশরী হিসেবে। তারপরেই বলেছেন আবার বিজ্ঞতম তুমি, কাকাকে বিজ্ঞতম হিসেবে প্রকাশ করেছেন মেঘনাদ। আবার দেখেছেন মহারথী। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? মহারথী মানে মহাবীর, কাকাকে মহাবীর হিসেবে উল্লেখ করেছেন। স্বচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের, এখানে আবার রক্ষ শ্রেষ্ঠ হিসেবেও বিভীষণকে উল্লেখ করা হয়েছে। কে উল্লেখ করেছেন? মেঘনাদ। রক্ষশ্রেষ্ঠ কিন্তু দুইবার এসেছে এই কবিতার মধ্যে। একবার রাবণের ক্ষেত্রে বলা হয়েছে রক্ষশ্রেষ্ঠ, এটাও মেঘনাদ বলেছে তার নিজের পিতার সম্পর্কে। আবার তিনি বিভীষণকেও অভিহিত করেছেন রক্ষশ্রেষ্ঠ হিসেবে। আবারও তিনি তাতো বলেছেন, তিনবার হলো তাতো সম্বোধন। আবার দেখেছেন হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, কাকাকে তিনি বিধাত বলেছেন। বিধাত, প্রভু এগুলো সমার্থক শব্দ। বিধাত মানে বিধানকর্তা, তার মানে বিভীষণকে বিধাত হিসেবে সম্বোধন করা হয়েছে। আবারও বলেছেন তাতো, তাহলে চারবার হলো তাতো। এরপরেই আবার বলেছেন তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। এই যে লক্ষণের আগমনটা মেঘনাদ সহ্য করতে পারছে না, তার কাকাকেও জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে সহ্য করছো। তখন এটা বলতে গিয়ে কাকাকে তিনি রক্ষমণি হিসেবে সম্বোধন করছেন। মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, এখানে কবি বিভীষণকে ফনা নামিয়ে ফেলা সাপের সাথে তুলনা করেছেন। নম্রশির ফণি মানে হলো যে সাপ ফনা তুলে আবার নামিয়ে ফেলে। কবি তাকে আবার বলেছেন মলিন বদন লাজে উত্তরিলা রথি। এই রথি মাইকেল মধুসূদন বলেছেন বিভীষণকে। তারপরেই বলেছেন রাবণ অনুজ। রাবণ অনুজ মানে হলো রাবণের ছোট ভাই। কহিলা বীরেন্দ্র বলি ধর্ম পথগামী হে রাক্ষস রাজানুজ। এই যে এখানে আবার মেঘনাদ তার চাচাকে রাক্ষস রাজানুজ হিসেবে সম্বোধন করেছে। এই যে রাক্ষস রাজানুজ, এটাকে যদি আমরা ভেঙে লিখি রাক্ষস যোগ রাজা যোগ অনুজ, রাক্ষস যোগ রাজা যোগ অনুজ, বা যদি বলি রাক্ষস রাজ যোগ অনুজ তাও হয়। মানে রাক্ষসদের রাজা ছোট ভাই, অর্থাৎ রাবণের ছোট ভাই কে? বিভীষণ। তো বিভীষণকে সম্বোধন করেছেন রাক্ষস রাজানুজ হিসেবে। কে করেছেন? মেঘনাদ। কাকে? বিভীষণকে। এরপরে আবার বলেছেন কাকাকে বিখ্যাত জগতে তুমি, কাকাকে তিনি বিখ্যাত হিসেবেও বিশেষায়িত করেছেন। আরেকটা সম্বোধন করেছেন তাকে রক্ষবর। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? শেষে বলেছেন হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে। পিতৃব্য মানে হলো কাকা বা চাচা। তাহলে মোটামুটি বিভীষণের কথা আমরা জেনে ফেললাম। আর বিভীষণের ঘটনা থেকে আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য শুনেছি বা জানি সবাই, ঘরের শত্রু বিভীষণ। এবার বিভীষণকে নিয়ে বিভিন্ন সময়ে কি প্রশ্ন এসেছে একটু দেখি। যদিও সরাসরি বিভীষণ না, এটা নিকষা সতীর প্রশ্ন, অর্থাৎ বিভীষণের মায়ের নাম কি? উত্তর হলো নিকষা। এই প্রশ্নটা এসেছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে 16-17 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। কে নিজেকে রাঘব দাস বলেছে? এই প্রশ্ন এসেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 17-18 শিক্ষাবর্ষে। উত্তর বিভীষণ। পরদোষে কে চাহে মজিতে, এই উক্তিটি কার? এটা বিভীষণের উক্তি। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 18-19 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় এসেছে। মেঘনাদের পিতামহীর নাম কি? পিতামহী মানে হলো দাদি, অর্থাৎ পিতার মাতা যিনি, তিনি হলেন পিতামহী। এই প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে 18-19 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায়। এবার যাই লক্ষণের দিকে। লক্ষণকে কি নামে ডাকা হয়েছে? প্রথমে যদি কবিতার লাইনে দেখি, নিজ গৃহ পথ তা তো দেখাও তস্করে। তস্কর মানে চোর। এই প্রথমেই লক্ষণকে তস্কর ডাকা হয়েছে। তারপর বলা হয়েছে চন্ডালে বসাওয়ানি রাজার আলয়। চন্ডাল মানে হলো চারাল, হিন্দুদের মধ্যে যে নিচু জাতির
সাধারণত আমরা যাদেরকে মুচি বলি তাদেরকে চারাল বলা হয়, চন্ডাল। তাকে এনে তুমি রাজার ঘরে বসাও, অর্থাৎ তাকে চারালের সাথে তুলনা করেছে কে? মেঘনাদ। তারপরেই বলেছে ছাড়োদার যাব অস্ত্রাগারে পাঠাইব রামানুজে সমন ভবনে। রামানুজ এটা কিন্তু লক্ষণের নাম না। কিভাবে রামানুজ হলো? রাম যোগ অনুজ, রামের ছোট ভাই রামানুজ। রামানুজ হিসেবে ডেকেছে মেঘনাদ। তারপরে আবার বলেছে ক্ষুদ্রমতি নর সুর। সুর শব্দের অর্থ যদিও বীর, ক্ষুদ্রমতি নর হলো নিচু শ্রেণীর মানুষ। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। সৌমিত্রী কেন ডাকা হয়েছে? সৌমিত্রী ডাকা হয়েছে কারণ লক্ষণের মায়ের নাম হলো সুমিত্রা। রানী সুমিত্রার গর্ভে তার জন্ম, সেই মায়ের নাম অনুসারে লক্ষণকে এখানে সৌমিত্রী ডাকা হয়েছে। কে ডেকেছে? মেঘনাদ। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবী। দুর্বল মানব মানে শক্তিহীন মানুষ। ঠিক একইভাবে আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে। মেঘনাদ এখানে নরাধম বলে ডেকেছে লক্ষণকে। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। বনবাসীও ডাকা হয়েছে লক্ষণকে। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। লক্ষণকে দুরাচার দৈত্য নামেও ডাকা হয়েছে। প্রফুল্ল কমলে কীটবাস। আসলে কীটবাস মানে হলো তাকে কীট বলে ডাকা হয়েছে। প্রফুল্ল কমল মানে প্রস্ফুটিত যে পদ্ম ফুল, এটার মধ্যে কীট থাকে, এই কীট হিসেবে ডাকা হয়েছে লক্ষণকে। গতি যার নিঃসহ নিঃসে দুর্মতি। লক্ষণকে নিচ অর্থাৎ ইতর শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ হিসেবেও এখানে ডেকেছে মেঘনাদ। অর্থাৎ লক্ষণের যতগুলো নাম এখানে আছে আমরা দেখলাম সবগুলো নামে কে ডেকেছে? মেঘনাদ। এটা মনে রাখতে হবে আমাদের। এখন লক্ষণকে নিয়েও যে প্রশ্ন এসেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 16-17 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে, নিজ গৃহ পদ তাতো দেখাও তস্করে। এখানে তস্কর বলা হয়েছে কাকে? লক্ষণকে। রামানুজ কে? এই প্রশ্ন এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। তাহলে রামানুজ মানে হলো রামের ছোট ভাই বা লক্ষণ। এবার আসি রামচন্দ্রের প্রসঙ্গে। এই কবিতাতে রামের নাম সরাসরি সেভাবে না আসলেও রাম এই কবিতায় আলোচ্য চরিত্র। কিভাবে? উত্তরিলা বিভীষণ বৃথায় সাধনা ধীমান রাঘব দাস আমি। এই রাঘব বলতে রামকেই বোঝানো হয়েছে। রাঘব শব্দের শব্দগত অর্থ হলো রঘু বংশের সন্তান যে, বা শ্রেষ্ঠ সন্তান যে। রঘু বংশের শ্রেষ্ঠ সন্তানকে রাম, সেই হিসেবেই রাঘব মানে হলো রাম। রাঘব দাস মানে হলো রামের অনুগত। আবার বিভীষণের কথা শুনে মেঘনাদ নিজেও প্রশ্ন করেছে, রাঘবের দাস তুমি? অর্থাৎ মেঘনাদ নিজেও তাকে রাঘব হিসেবে স্বীকার করেছে। তুলনা করা হয়েছে রামকে ভূতলের সাথে অর্থাৎ মাটির সাথে এবং ধুলার সাথে। কাকাকে যখন বলেছে পরি কি ভূতলে শশী জান গড়াগড়ি ধুলায়, অর্থাৎ তার অধপতন হয়েছে এবং সে রামের মতো লোকের সাথে চলাচল করছে বা তার শিষ্যত্ব গ্রহণ করেছে, সেই হিসেবে রামকে ভূতল এবং ধুলার সাথে তুলনা করেছে। প্রশ্ন করেছে কে বাসে অধম রাম। রামকে অধম হিসেবেও মেঘনাদ অভিহিত করেছে। তুলনা করেছে পঙ্কিল সলিলের সাথে, শৈবাল দলের ধামের সাথে। পঙ্কিল সলিল মানে হলো ময়লাযুক্ত পানি বা জল, আর শৈবাল দলের ধাম মানে হলো এই যে শ্যাওলাযুক্ত যে নোংরা পানি, যে জলাশয়, সেটার কথা বলা হচ্ছে। একইভাবে হে বীর কেশরী সম্ভাসে শ্রীগালে মিত্র ভাবে, অর্থাৎ কাকাকে যখন মৃগেন্দ্র কেশরী হিসেবে অভিহিত করে তাকে বলেছে যে তুমি শিয়ালের সাথে বন্ধুত্ব করেছো। এই শেয়াল হিসেবেও, শ্রীগাল মানে শেয়াল, শেয়াল হিসেবেও রামকে উল্লেখ করেছে বা তুলনা করেছে মেঘনাদ। গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। এই কবিতার শেষ যে লাইন, এই যে নিজ মানে হলো নিচু শ্রেণী, এইটাও রামকে এবং লক্ষণকে বোঝানো হয়েছে। কে বুঝিয়েছে এই সমস্ত কথাগুলো? একমাত্র রাঘব দাস ছাড়া বাকি সবগুলো শব্দ রাম সম্পর্কে বলেছে মেঘনাদ। এবার আসি আর যে কয়েকটা চরিত্র আছে। নিকষা আমরা প্রথমেই শুনেছি। নিকষা হলো রাবণের মায়ের নাম। রাবণ, বিভীষণ এবং কুম্ভকর্ণ, শূর্পণখা, এই চারজনের মা হলো নিকষা। নিকষা মেঘনাদের কি হয়? মেঘনাদের পিতামহী। রাবণের নাম এই কবিতায় সরাসরি না আসলেও রাবণের কথাটা এসেছে বারবার। রাবণ আত্মজে, রাবণ অনুজ, রাবণী, এই কথাগুলো এসেছে।
এবং রাবণ রাক্ষসদের রাজা বা লঙ্কার রাজা ছিল। রামায়ণে বর্ণিত আছে যে রাবণের 10টা মাথা ছিল, তাহলে 10 মাথা থাকলে তার 20টা হাত ছিল, আর 10টা মাথা যার থাকে প্রতি মাথায় 2টো করে চোখ থাকলে তার 20টা চোখ ছিল, অর্থাৎ বিংশতি লোচন, লোচন মানে চোখ, চন্দ্রের মতো মানে চাঁদের মতো উজ্জ্বল দাঁত ছিল। এই কবিতায় তাকে রক্ষশ্রেষ্ঠ, রাজা, রাক্ষসরাজ ইত্যাদি বলা হয়েছে। এছাড়া তাকে দশানন বা লঙ্কাপতিও বলা হয়। কুম্ভকর্ণ রাবণের মধ্যম ভাই। এই ভাই প্রচন্ড বীর, যাকে মেঘনাদ শূলী শম্ভু নিভ হিসেবে এই কবিতায় উল্লেখ করেছেন। এই যে কুম্ভকর্ণের ছবি এখানে দেওয়া আছে। এরপরে এসেছে সুমিত্রা। রানী সুমিত্রার নাম সরাসরি না আসলেও এখানে সৌমিত্রী নামটা এসেছে লক্ষণের নাম বলতে গিয়ে। লক্ষণ এবং তার আরেক যমজ ভাই শত্রুঘ্নের মা রাজা দশরথের স্ত্রী ছিল সুমিত্রা। যে নামগুলো এই কবিতাতে নাই সেটা হলো, তার মধ্যে একজন হলো শূর্পণখা, আগেই বলেছি, দশরথের কথা আগেই বলেছি, কৌশল্যা অযোধ্যার রানী এবং রামের মা, এটাও বলেছি, কইকেয়ী দশরথের রানী, যিনি দশরথকে সেবা দিয়ে সুস্থ করেছিলেন বলে তিনি একটা উপহার দিতে চেয়েছিলেন রানীকে। রানী সময় মতো সেই উপহারটা চেয়েছিলেন তার দাসী মন্থরার কুপরামর্শে, অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র রামকে যখন সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নিলেন রাজা দশরথ, তখন রানী কইকেয়ী তার পুত্র ভরতকে সিংহাসনে বসিয়ে নিজে রাজমাতা হওয়ার জন্য রাজার কাছে সেই উপহার দাবি করেন এবং রাজা খুব বেকায়দায় পড়ে যান। রাম এটা শুনে তার মায়ের বা সৎ মায়ের এই দাবির কথা শুনে বাবার কথা রক্ষা করার স্বার্থে তিনি বনবাসে চলে যান। অর্থাৎ এই কইকেয়ীর সেই উপহার দাবির মধ্য দিয়েই কিন্তু আমরা ধরতে পারি যে রাম এবং রাবণের যুদ্ধের যে মূল সূত্রপাত সেখান থেকে শুরু হয়েছিল। এরপরে শেষে, এটা যদি চরিত্র না কিন্তু এই যে প্রাসাদের একটা ছবি, কাল্পনিক ছবি রয়েছে, এটাই লঙ্কার সেই প্রাসাদকে বলা হয়, অর্থাৎ কনক লঙ্কা। কনক লঙ্কা মানে কি আমরা পড়েছি আগে। কনক লঙ্কা মানে হলো, কনক মানে স্বর্ণ, মানে স্বর্ণ লঙ্কা। এই কবিতায় কনক লঙ্কাকে রক্ষপুর বলা হয়েছে, রাজার আলয় বলা হয়েছে, লঙ্কাপুর বলা হয়েছে, জন্মপুর বলা হয়েছে। কাকা বিভীষণের কথা বলতে গিয়ে যে তোমার জন্মপুর, নন্দন কানন বলা হয়েছে, আর লঙ্কাপুরী হিসেবেও উল্লেখ করা হয়েছে। এই কয়টা নাম দেওয়া হয়েছে শুধু লঙ্কার। আজকের মতো এই চরিত্রের বিশ্লেষণ এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে আমরা পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।